আজ পর্যন্ত সেই ঋণ শোধ করার কথা সে কখনো বলেনি। তাই একদিন আমি উপহাস করে বৃষভানের থেকে তার অর্ধেক সম্পত্তি চাইলাম। তাতে সে তোমার পিতার কাছে গিয়ে কি বলল জানো? পুরোহিত মশাই, আপনি কিন্তু আমার বড় ভাইয়ের মতন। আমার খুব খারাপ লেগেছে। আপনার যে অর্থের প্রয়োজন ছিল সেটা আমাকে বৌদির কাছ থেকে শুনতে হলো। আপনি আমাকে বলেননি কেন? আমাকে পর ভেবে নিলেন আপনি? তার এই অপমানের জন্য তোমার পিতা আমাকে দোষী ভাবল। তখন তুমি কোলের শিশু। যখন তোমার পিতা আমাকে আমারই বাড়ি থেকে বেরিয়ে যেতে বললেন, যেদিন বর্ষনা থেকে আমাকে এত অপমান করে বের করে দেওয়া হয়েছিল, আমি সেদিনই প্রতিজ্ঞা করেছিলাম যে একদিন এই বর্ষনাতে আমি রাজত্ব করব। আর যে বৃষভানের জন্য আমার দুধের শিশুকে এত দুঃখ পেতে হয়েছে, তাকে একদিন ওর প্রাপ্য স্থানেই বসাবো। তাই জন্য আমি তোমাকে সেই সেই সব শিক্ষা দিয়েছি যা একজন রাজার থাকা উচিত। আর ভেবেছিলাম তোমার আর রাধার বিয়ের প্রস্তাব রাখবো। কে জানে এই কৃষ্ণ মাঝখানে কোথা থেকে এসে পড়ল। ও কীর্তিদার ওপর এমন জাদু করেছে যে ও কৃষ্ণকে নিজের জামাই বানানোর স্বপ্ন দেখছে। কি? কাকে এরকম ভাবছে? আমি থাকতে এরকম কিছুই হতে দেব না। ওর মাথা থেকে এই ভাবনা আমি এমন করে দূর করেছি আয়ান, যে দ্বিতীয়বার এই সম্বন্ধের কথা ভাবলে ওর হৃদয় ভয়ে কেঁপে উঠবে। কাকিকে তো বুঝিয়ে দিয়েছ, কিন্তু এখন ওই কৃষ্ণকে আটকানো আরো বেশি প্রয়োজন। মা, ও নিজে আমাকে বলেছে যে ও আমার রাধাকে ভালোবাসে। মা, কৃষ্ণ প্রথম নজরেই আমি ওকে চিনে নিয়েছিলাম। ওর সাথে আমার টক্কর তো নিশ্চিত। দুদিন হলো এসেছে আর আমার এত বছরের স্বপ্নের উপর সংকটের কালো মেঘ এনে দিল। ও কিছু করার আগেই ওকে আর সমস্ত গোকুলবাসীকে এই বর্ষনার ভূমি থেকে উৎখাত করে এখান থেকে বিতাড়িত করতে হবে। সুদেবীর শ্বশুর বাড়ির লোকেরা এসে গেছে। আসুন প্রধান মশাই। সুদেবীর বিবাহের অনেক অনেক শুভেচ্ছা জানাই আপনাকে। আপনাকেও। এইসব বর্ষনার তরফ থেকে এনেছি। প্রধান মশাই, এরা হলেন সুদেবীর হবু বরের মাতা পিতা। সুদেবী শুধু আপনারই কন্যা নয়, সে আমাদের পুরো বর্ষনার কন্যা। ওর বিবাহ আমরা এত ধুমধাম করে করব যে তার চর্চা আশেপাশের 108টা গ্রামে
আগামী বহু বছর ধরে চলতে থাকবে। কিন্তু কাকি, সুদেবী কোথায়? নিজের ঘরে। রাধা, শুভেচ্ছা সুদেবী, অনেক শুভেচ্ছা। খুব শীঘ্রই তুই কারোর মনের মানুষ হতে চলেছিস। জানিস, আমরা সখীরা খুবই খুশি আর ব্যাকুল হয়ে আছি। এখন তো বর্ষনাতে তুই মাত্র কিছুদিনের অতিথি, তারপর তুই নিজের শ্বশুর বাড়ি চলে যাবি। হ্যাঁ, সব মেয়েকে নিজের পিতামাতাকে ছেড়ে শ্বশুর বাড়ি তো যেতেই হয়। সে তো বটেই। ভালো স্বামী, ভালো ঘর ভাগ্য করে পাওয়া যায়। আর জানিস, আমি কালই মাকে বলছিলাম কাকা তোর জন্য খুবই যোগ্য পাত্র বেছেছেন। ব্যাস, শুধু শীঘ্রই বিয়ের দিনটা চলে আসুক, আমরা সবাই মিলে খুশিতে নাচবো, গাইবো, আনন্দ করব। আর কি হলো সুদেবী, সব ঠিক আছে তো? হ্যাঁ, সব ঠিক আছে। তুই কোনো চিন্তা করিস না, সব আমার ওপর ছেড়ে দে। তোর বিয়েতে আমরা এত মজা করব, এত আনন্দ করব যে তোর শ্বশুর বাড়ির লোকেরা সবাই হা হয়ে দেখতে থাকবে। ভাব ভাব, তোরা তাড়াতাড়ি ভাব, এখন কি করা যায় সুদেবীর বিয়েতে যাতে ওর বিবাহ স্মরণীয় হয়ে থাকে। আমরা সবাই মিলে সমবেত নৃত্য আয়োজন করতে পারি। নিঃসন্দেহে আমি আর রাধা যখন নৃত্য করব, তখন দর্শক সব কিছু ভুলে যাবে। কি রাধা? না আয়ান, যদি নৃত্যই করতে হয় তাহলে শুধু তুমি আর আমি কেন? আমাদের পুরো বর্ষনার সকলকে সামিল করা উচিত, তাই না? আর আমার সখীর বিবাহ, শুধু দুজন নাচলে ভালো লাগবে না, তাই না? কিন্তু রাধা, তোমার তো এতজন সখী, এদের সবার সঙ্গে কি আমি একাই নৃত্য করব? নৃত্য খালি এখানে তুমি আর আমি করতে পারি। এখন বাকি লোক কোথায় পাবে, কোথায় খুঁজবে? এত চিন্তা করছেন কেন বড় ভাই, আমরা আছি তো। যবে থেকে মনুষ্য জাতি অস্তিত্বে এসেছে, তবে থেকে যুদ্ধ অস্তিত্বে এসেছে। যুদ্ধ যা কখনো ধনের অজুহাতে সামনে আসে, কখনো আবার সুরক্ষার অস্ত্র, কখনো বিজয়ের ক্ষুধার জন্য, বা কখনো পরাজয় এড়ানোর জন্য। কিন্তু বাস্তব হলো এই যে যদি আপনাকে সামনে এগোতে হয়, তাহলে বাধার সাথে আপনাকে যুদ্ধ করতেই হবে। কিন্তু যুদ্ধের জন্য প্রস্তুত থাকাটা এতটা জরুরি নয় যতটা হচ্ছে এটা বোঝা যে যুদ্ধ কখন এড়িয়ে যাওয়া যায়। সব থেকে সফল যুদ্ধ সেটাই যেটা কখনো লড়াই হয়নি। আপনি যুদ্ধে বিজয়ী হয়ে নিজের মান সম্মান বাড়িয়ে নেবেন, কিন্তু আপনার শক্তি হারাবেন। তাই যতটা সম্ভব যুদ্ধ এড়িয়ে চলুন, শক্তিকে সঞ্চয় করুন, যাতে যখন এই যুদ্ধ ধর্ম হয়ে সামনে আসবে তখন আপনি পুরো শক্তি দিয়ে লড়তে পারবেন। রাধা রাধা।